করোনা আমাদের অনেক দিন ধরে আমাদেরকে এবং সারা বিশ্বেই আমরা আলোচনা স্থবির হয়ে আছে আসলে করোনা নিয়ে। এপ্রিল মাসে বাংলাদেশ যতটা ভয়ঙ্কর ছিল, মে মাস সেই তুলনায় কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। সংক্রমণ এবং মৃত্যুর হার অনেকটাই কমে এসেছে। কিন্তু গত কয়েকদিনের যে চিত্র একটু এখন কাগজে কলমে কিন্তু কঠোর লকডাউন চলছে, কিন্তু বাস্তবে কিছুই নেই। বাস্তবে সবকিছু চলছে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ছাড়া আর দূরপাল্লার গাড়ি ছাড়া সবই চলছে। দূরপাল্লার গাড়ি না চালাতে বরং উল্টো যেটা হয়েছে, মানুষ যে যেভাবে পারছে, রিক্সা, ভ্যান, ঠেলা গাড়ি, ট্রাক, যে যেভাবে পাচ্ছে ফেরিতে সাঁতরে মোটামুটি বাড়ি যাওয়ার দশা। এবং সেই চিত্রগুলো ঠিক করোনার সাবধানতার সাথে কোনোভাবেই মেলানো যায় না। এর মধ্যে ভয়ঙ্কর যে খবরটি, যে আমরা গত কদিন ধরে দেখছিলাম যে ভারতে প্রতিদিন রেকর্ড হচ্ছে মৃত্যু এবং সংক্রমণে। সেই রকম একটা অবস্থায় আমাদের নিকট প্রতিবেশী দেশে যখন এই অবস্থা, তখন সেই দেশের যে মানে এই করোনা ভাইরাস ইন্ডিয়াতে এসে যে একটা নতুন ধরন নিয়েছে, ইন্ডিয়ান ভেরিয়েন্ট, সেটা বাংলাদেশে ঢুকে গেল কিনা। কালকে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য অধিদপ্তর স্বীকার করেছে তারা অন্তত দুজনের দেহে ইন্ডিয়ান ভেরিয়েন্টের সন্ধান পেয়েছে। তার মানে সেটি চলে এসেছে, এবং সেটি একটু ভয়ঙ্কর এই কারণে যে সেটি দ্রুত ছড়ায় এবং অনেক বেশি ভয়ঙ্কর। এমনকি টিকা দেওয়ার পরেও পুরোপুরি সুরক্ষা দিতে পারে না ইন্ডিয়ান ভেরিয়েন্ট। এই যখন সামনে আমাদের দশা, তখন শপিং মল এবং বাড়ি ফেরার তারা দেখলে আসলে মনে হয় যেন বাংলাদেশে করোনা নেই। এই যে বৈপরীত্য, এই বৈপরীত্যটা ঠিক জানি না। মানুষ এতদিনে নিশ্চয়ই সবাই বিপদটা বুঝে গেছেন, কিন্তু তাও বিপদটাকে পাত্তা দিচ্ছেন না কেন? সেই প্রশ্নের উত্তরগুলো জানবো আজকে। আমাদের স্টুডিওতে আজকে দুজন অতিথিকে পেয়েছি। আছেন দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নাইমুল ইসলাম খান, আছেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সাবেক সহসভাপতি সুভাষ সিংহ রায়, সংযুক্ত হবেন জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি ডক্টর রশিদি মাহবুব, এবং আইসিডিডিআরবির মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগের সাবেক প্রধান ডক্টর আনোয়ারুল ইকবাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বিশেষজ্ঞদের কাছে যাওয়ার আগে আমরা একটু মানে চিকিৎসা বিশেষজ্ঞদের কাছে যাওয়ার আগে আমি একটু এই যে মানুষের মনস্তত্ত্বটা একটু বুঝে নিতে চাই নাইমুল ইসলাম খানের কাছে। একই সঙ্গে যখন বিপদ, আবার একই সঙ্গে এই ঈদের প্রস্তুতি, ঈদের আনন্দ, দুইটা আমরা মানে এক বছরে তো আমরা মোটামুটি একটা বুঝে গেছি, কিন্তু মানুষ বুঝতে পারছে না কেন? সমস্যাটা কোথায় বা মনস্তত্ত্বটা কি? প্রথম কথা হলো, আমার জন্য সবচেয়ে সহজ এটা বলে দেওয়া যে মানুষ ডেসপারেট। মানুষ কোনো সবকিছু জানে, বুঝে এবং সে সবকিছুকে তুচ্ছ জ্ঞান করে তার মানে কিন্তু ঈদ ঝুঁকিটা তো আনন্দ। একদম মৃত্যু ঝুঁকি। না, আমি সেটাই বলছি। জি, কিন্তু আমি অনেস্টলি বলি, অন আওয়ার পার্ট আমরা কিন্তু জাতীয়ভাবে কোনো প্রপার কোনো ক্যাম্পেইন করি নাই। আপনি বলেন আমাকে, আপনি বলতে পারবেন টকশোতে আমরা আলোচনা করেছি, আপনি বলতে পারবেন সরকার কিছু আদেশ নিষেধ দিয়েছে, এগুলি কিন্তু পুরো মানে দেশবাসীকে এইটার গুরুত্ব এবং এটার ভয়াবহতাটা বুঝিয়ে বারবার বলা, এটা যেভাবে ডিমান্ড করে, এটা যতটা ডিমান্ড করে, আপনাকে বুঝতে হবে পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা নিজেরা পর্যন্ত সরাসরি আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে বারবার কথা বলেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অন্তত পক্ষে যে কোনো উপলক্ষে কোনো বক্তৃতা দিতে গেলে এটা বলেন। কিন্তু যেটা হয়, উনি অন্যান্য যে কোনো উৎসব বা অনুষ্ঠান যাই হোক তার উপলক্ষে বলেন। কিন্তু আমি ডেডিকেটেড একটা ক্যাম্পেইন, যে আমরা পুরো মানুষকে একটা লং টার্ম প্ল্যানের ভিতরে প্রচারণা দিয়ে মানুষকে বুঝাবো তার জীবন কিভাবে চলবে। একটা দোকান বন্ধ থাকলে পরিষ্কার প্ল্যান, কারণ আমাদের তো গত বছরের অভিজ্ঞতা আছে। আমাদের কি প্ল্যান ছিল যে দোকানের কর্মচারীদের জন্য কোনো একটা সিস্টেমের ভিতর দিয়ে একটা সহায়তা যাবে, বাসগুলি বন্ধ থাকবে, ইন্টার ডিস্ট্রিক্ট বাস এখনো বন্ধ। এই যে বাসগুলি বন্ধ থাকবে, মালিকদের কথা বাদ দেন, কিন্তু মালিকদের মধ্যেও কিন্তু গরিব মালিক আছে যার একটা বাস, এটাই তার ভরণ পোষণ। তারপরে বাসের ড্রাইভার, কন্ডাক্টর, এই যে লক্ষ লক্ষ মানুষ, তাদের ব্যাপারে তো আমরা কিচ্ছু শুনি নাই। এখন আমরা যখন কোনো আয়োজন ছাড়া তাদেরকে তাদের জীবন চালানোর জন্য কি সাপোর্ট দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, কখন পাবে, তার সুনির্দিষ্ট ব্যবস্থাপনা ছাড়া যখন গেছে, তখন মানুষ ভেবেছে যে তার জন্য উত্তম কাজটা সে করে। এবং বাংলাদেশের যে কোনো
71-এও যখন 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বিশেষ করে বড় বড় শহরগুলিতে, বিশেষত ঢাকায় যখন ক্র্যাকডাউন করলো, মানুষ কিন্তু প্রথম সুযোগেই তার গ্রামের বাড়ি চলে গেছে। এটা কেন যায়? এটা নারীর টান আমরা বলি, এখনো সেটা হয়। মানে তারা মনে করে তার গ্রাম তার আশ্রয়, গ্রাম তার মানে আলটিমেট ঠিকানা, নিরাপত্তা। শহরে কাজ নাই, রোজগার নাই, সে কোথায় যাবে? আমরা তো নির্দেশ দিয়ে যদি আমরা খালাস হয়ে যাই, তাদের জন্য যদি কোনো ব্যবস্থা, এবং আমি পরিষ্কার বলছি এবছর আমরা কিন্তু সেরকম ব্যবস্থাপনা দেখিনি। অন্তত আমরা সাংবাদিক হলে তো জানতাম যে দোকানের কর্মচারীদের জন্য কি, এটা তো মার্কেট ওয়াইজ, তারপরে ধরেন এই যে ছোট ছোট বাজার যেগুলি, ধরেন নিউ মার্কেটের পাশে যেগুলি সাধারণত নিম্নবিত্ত মধ্যবিত্তের, চাঁদনি চক, গাউসিয়া, এরকম নানান রকম হকার্স মার্কেট, আমরা কিন্তু শুনি নাই ভাই। এখন আপনি আমাকে বলেন ওই লোকগুলি কি সিদ্ধান্ত নেবে? তারা কেন সিদ্ধান্ত নিবে না যে তারা বাড়ি যাবে? তাদের ঈদে তারা আনন্দ করতে যাবে তা না, কিন্তু ঈদে তার পেট ভরার জন্য হইলেও কোথাও যাইতে হবে। আমার মনে হয় আমি এইবার এই মানুষগুলিকে খুব বেশি দোষ দিতে পারি না। আরো একটা জিনিস বলি, আমরা, আপনি কিন্তু আপনার রিমার্কে বলেছেন ঢাকা থেকে কুমিল্লায় বাস চলবে না, কিন্তু ঢাকা থেকে সবাই যাচ্ছে। এর ফলে কি হয়েছে জানেন? এই যাওয়াটা আরো এক্সপেন্সিভ এবং আরো রিস্কি করে ফেলা হয়েছে। তাকে 3-4 বার চেঞ্জ করে যেতে হচ্ছে, অথবা সে হয়তো একটা মাইক্রোবাস ভাড়া করতে হচ্ছে, অথবা ঢাকা শহরের শেষ প্রান্ত পর্যন্ত একটা গাড়িতে, আবার রিকশা দিয়ে আরেকটু এগিয়ে আরেকটা বাসে চড়ে সেই জেলার শেষ প্রান্তে, তারপরে নিজের জেলায়। এখন আমার কথাটা হচ্ছে যে এগুলি ফুল প্রুফ কোনো সুপরিকল্পিত আয়োজন ছিল না। এই উইকনেসেস এর কারণে এই অরাজকতাটা হয়েছে। জি, জনাব সুভাষ সিংহ রায়, মানে জনাব নাইমুল ইসলাম খান যেটা বললেন যে সরকারের খুব মানে ভালো ক্যাম্পেইন ছিল না, যেটা করা উচিত ছিল। 1 বছরের বেশি সময় ধরে করোনা, কিন্তু মানুষকে ঠিক বিপদটা বুঝাতেই পারেনি। বিপদটা কিন্তু যার যার তার, মানে আক্রান্ত হলে উনি মারা যেতে পারেন, উনি হাসপাতালে যেতে পারেন, আইসিইউতে যেতে পারেন, ওনার ফ্যামিলির অনেক বড় ক্ষতি হতে পারে। কিন্তু এত কিছু জানার পরে মানুষ কিন্তু ডেসপারেটলি শপিং এ যাচ্ছে, বাজারে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে। সেই তাইলে সরকার তাদেরকে কি এত মানে বুঝাতে পারলো না কেন বিপদটা? ঠিক আপনি যাদের কথা বললেন তারা কি আসলে কেউ বোঝে না? সকলে বোঝে না। বুঝলে মানুষের নিজের জীবনের বিপদ ঝুঁকিটা মানুষ কেন নেবে? মানুষ মরিয়া হয়, কিন্তু বলেছি তারা কিন্তু বুঝে, সব বুঝে। আমি যে জিনিসটা একটু বলবো যে আমি একজন বিজ্ঞ মানুষের সঙ্গে কথা বলছিলাম গতকালকে রাত্রে, আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি। আমি বললাম যে মানুষ এমন কেন হচ্ছে, বলে আমাদের বাঙালি জাতির ইতিহাস কিন্তু মা মাটি মানুষ এদিকে। সে আবার বলছে তুমি আবার মনে করো না আমি মমতা স্লোগান দিচ্ছি, মমতা ব্যানার্জি। সে বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা অসুস্থ হয়েছে, টেলিগ্রাম পাঠিয়েছে মা দেখা করতে, মার সঙ্গে যেন ছেলে দেখা করে। দামোদর নদী পার হয়ে, সেই অশান্ত নদী পার হয়ে বিদ্যাসাগর গিয়েছিলেন। তো এগুলো পড়ে পড়ে আমরা ছোটবেলার থেকে বড় হয়েছি। অতএব বাঙালি জাতির এই যে মরিয়া হওয়া, সেটা আপনি ভালো অর্থে ব্যাখ্যা করেন না যে অর্থে ব্যাখ্যা করেন, এটা কিন্তু আছে। আপনি এপ্রিল মাসের 6 তারিখে ইনস্টিটিউট অফ হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন, এই প্রতিষ্ঠানটি সিয়াটল ভিত্তিক একটি প্রতিষ্ঠান, তারা বাংলাদেশ সম্বন্ধে একটা ধারণা দিল, ভারত সম্বন্ধে একটা ধারণা দিল যে মে মাসের 15 তারিখের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ হবে যে আমাদের 74,000 আইসিইউ প্রয়োজন হবে। আপনি দেখেন এই যারা এই গবেষণাগুলো করেন তারা তো একটা জ্যামিতিক ভাবে একটা বিশ্লেষণ করার চেষ্টা করেন, এবং এই যে তাদের যে সংখ্যা এবং তাদের যে যদি প্রেডিকশনও বলি, সেদিকে কিন্তু বাংলাদেশ আমরা যাব না, এটা আমি নিশ্চিত। আমি একজন ওষুধ বিজ্ঞানের ছাত্র হয়ে বলছি। আরেকটা ব্যাপার আমার কাছে খুব অবাক লাগে, যে আমরা যে বলছি যে আমাদের যে ভাইরাস তো তার রূপ পরিবর্তন করে, এবং যেটা সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি, যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের, সেখানে জন্মগ্রহণ করা একটি মেয়ে, তিনি এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার
তিনি গুরুত্বপূর্ণ পদে আছেন, সৌম্য স্বামীনাথন। এবং তিনি যেটা বলছেন গতকালকে যে এই যে ভাইরাস এমন ভাবে রূপ পরিবর্তিত হয়েছে, পরবর্তীতে দেখা যাবে যে ভ্যাকসিনগুলো আমরা আনছি সেই ভ্যাকসিনগুলো কাজে দেবে না, এই আশঙ্কার কথাগুলো কিন্তু বলা হচ্ছে। আমার ধারণা বাংলাদেশের সাধারণ নাগরিক যারা যারা মরিয়া হয়ে যাচ্ছেন, যারা ওই একেবারে ভয়ঙ্কর চিত্র টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, আমার দেখলে গা কাটা দিয়ে ওঠে। গতকালকে যে দৃশ্য দেখেছি সেটা একটা ভয়ঙ্কর দৃশ্য। কিন্তু এটাও ঠিক, মহামারীতে কোনো মহামারীতেই 1000 নাগরিক যদি বাংলাদেশে কোনো দেশে থাকে 1000 লোক আক্রান্ত হবে না। আবার আরেকটা বিষয়, আপনি যদি গ্রামে গঞ্জে যান, মানুষের কাছে যদি জিজ্ঞেস করেন, মাস্ক পরা নিয়ে যদি জিজ্ঞেস করেন, তারপরে যে করোনা সম্বন্ধে জিজ্ঞেস করেন, তারা তাদের মতন কিন্তু তাদের ব্যাখ্যাটা ভয়ঙ্করভাবে উপস্থাপন করে। আমি ভয়ঙ্কর বলছি জেনে শুনেই। একজনকে তো আপনার টেলিভিশনও দেখিয়েছে গত 2 সপ্তাহ আগে, তাকে জিজ্ঞেস করছে মাওয়া ফেরিঘাটে যে আপনি মাস্ক পরছেন না কেন? বলছে যে আমার নানা পরিবারে কেউ আক্রান্ত হয়নি, আমার আত্মীয় স্বজন কেউ আক্রান্ত হয়নি, আমার পরিবারে কেউ আক্রান্ত হয়নি, আশপাশে কেউ আক্রান্ত হয়নি, আমি কি মাস্ক পরে মরবো নাকি? কথা ঠিক খেয়াল করে দেখেন, মাস্ক পরে মরবো নাকি? এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আপনি সারা পৃথিবীতেই আছে, সারা পৃথিবীতে। আমি কলকাতা শহরে 6 ফেব্রুয়ারিতে গিয়েছিলাম, বঙ্গবন্ধুর যে প্রথম যে বিদেশ সফর, এটা কলকাতা ছিল 1972 সালে 6 ফেব্রুয়ারি। ওটা 50 বছর পূর্তি উপলক্ষে একটা বড় আয়োজন ছিল। সেই আয়োজনে আমি একজন আলোচক হিসেবে এখন উপস্থিত গিয়েছিলাম। আমার অবাক লেগেছে, নিউ মার্কেটে একটি কসমেটিক্সের দোকানে আমি দেখলাম যে ভিতরে 20 জন হচ্ছে বিক্রেতা, ভদ্র মহিলারা সব, আর ক্রেতাও হচ্ছে দেখুন 40 জন। পা ফেলার জায়গা নেই, কারোর মুখে মাস্ক নাই, উপরে লেখা আছে নো মাস্ক নো সার্ভিস। তা আমি সামনে যে দোকানদার দাঁড়িয়ে আছেন, তার বেশ ভরিয়ালা, দেখে মনে হলো দোকানদার। আমি বললাম যে দাদা এই জিনিসটা কি আছে? আমি মোবাইলে দেখিয়ে বললাম, বলে হ্যাঁ আছে। তাই আমি বলছি একটু এনে দেওয়া যাবে? বলছে না আপনি যান না, নিয়ে আসুন না। আমি বলছি এখানে বিক্রেতারও মাস্ক নাই, ক্রেতারও মাস্ক পরা নাই। তাহলে দাদা ঘর থেকে বেরিয়েছেন কেন? মানে এই যে বক্তব্যগুলো, এর কত কোনো ভয়ঙ্কর বক্তব্য। এখানে কিন্তু আপনি এটা আবার উত্তর দিতে পারবেন না। যখন বলে যে, যখন দেখি আমাদের ধর্মসভাগুলোতে যখন বক্তব্য দেওয়া হয় যে শুনেছেন যারা ধর্ম পালন করে তাদের কোনো করোনা হয়, তারা কেউ করোনা আক্রান্ত হয়েছে, হাজার হাজার সামনের মানুষ চিৎকার করে তার সাথে সমস্যাটা বলছে না হয় না। আপনি আনন্দবাজারে এই মুহূর্তে অনলাইনে আমি দেখে আসলাম, গুজরাটে গোশালায় কোভিড কেয়ার সেন্টার, রোগীদের খাওয়ানো হচ্ছে গোমূত্র থেকে তৈরি ওষুধ। যে গুজরাটকে মডেল বলেছেন, উন্নয়নের মডেল, প্রযুক্তির মডেল, অর্থনীতির মডেল, সেই গুজরাটে একটি গোমূত্র দিয়ে গোশালায় কোভিড কেয়ার সেন্টার, রোগীদের খাওয়ানো হচ্ছে গোমূত্র থেকে তৈরি ওষুধ। এগুলো কিন্তু অনেকগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় কিন্তু আছে। আমি শুধু এই কথাটি বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 8ই মার্চের পর থেকে তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন, এগুলো আমরা কিন্তু সবাই অধিকাংশ মনে মনে স্বীকার করি যে তিনি অসাধারণ সব পদক্ষেপ নিয়েছেন। কিন্তু আমরা যেহেতু বিরোধিতা করতে হয়, অনেক ক্ষেত্রে আমরা বিরোধিতা করি, অনেক ক্ষেত্রে মানে বিরোধিতা করতে বাধ্য হয় অনেকে তার নিজের অবস্থানগত কারণে, আর কিছুটা জাতে উঠবার জন্য আমরা বিরোধিতা করি। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন এই যে আমাদের যে এই যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার সাথে আপনি বারবার যে ভুল তথ্যটি দেওয়া হয়, ভুল তথ্য বলছি আমি। এখন বলা হচ্ছে আমাদের সামনে তো অনেকগুলো অপশন ছিল, এমন ভাবে বলা হয় যে আমরা একাধিক টিকা কেন আমরা গ্রহণ করি নাই, আমরা কেন এটা সার্চ করি নাই। 7ই ফেব্রুয়ারিতে যখন গণটিকা কার্যক্রম শুরু হয়েছে, তখন 132টা দেশ কোন টিকা পায়নি। তখন কি অপশন ছিল? ফাইজার বায়োনটেক, মডার্না, রাশিয়ার স্পুটনিক, তখন কোন দেশ কিন্তু গ্রহণ করে নাই। সিনোভ্যাক, সাইনোফার্ম। আমার সবচেয়ে দুঃখ লাগে
যে আমরা বলি একাধিক উৎসের সন্ধান করা উচিত ছিল। তখন আমাদের একাধিক উৎস কি কি ছিল? সিনোভ্যাক তারা এখানে ট্রায়াল করতে চেয়েছিল। ডক্টর ইকবাল এখানে আছেন, তারা আইসিডিআর ভিত্তিতে যে আবেদন জমা দিয়েছেন তারা কোনো ডেটা সরকারকে দেবেন না। এখন একটু বোঝা যাচ্ছে নাইমুল ইসলাম খান ভাই, রাশিয়ার স্পুটনিক নেওয়ার ক্ষেত্রে তারা কি ধরনের শর্ত আরোপ করছেন। আমাদের যে কোভিশিল্ড আমরা এনেছি তার চেয়ে অনেক বেশি মূল্যে আনতে হচ্ছে, তারপরও তারা কিন্তু ওই তাদের পক্ষে সমস্ত আইন তৈরি করছে এবং শর্ত আরোপ করছে। তাহলে আপনি বুঝে থাকেন আজকের পরিস্থিতিতে আমরা 1,02,00,000 টিকা যে যখন আমরা পেয়েছি, তখন সারা পৃথিবীতে কয়টা দেশ 1,02,00,000 টিকা পেয়েছে? আমরা বলি বটে, আমি এখনো বলছি ভ্যাকসিন ডিপ্লোমেসিতে শেখ হাসিনা পৃথিবীতে অনন্য সাধারণ উদাহরণ। ভ্যাকসিনের ভেতরে এখন পলিটিক্স ঢুকেছে এবং এই কথাটা তো আজকে যখন মেধাস্বত্ব আইন নিয়ে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ দিবসে বক্তৃতা দিয়েছেন, তখন অনেকে কিন্তু এটা গুরুত্ব দেননি। আজকে ভ্লাদিমির পুতিন তিনিও বলছেন যে মেধাস্বত্ব যে ব্যাপারটি ভ্যাকসিনের, সেটা কিন্তু আমাদের ছাড় করা উচিত। আমরা কিন্তু এগিয়ে আছি, তার নেতৃত্বে এগিয়ে আছি। হ্যাঁ, ব্যবস্থাপনা সংকট হয়েছে, ব্যবস্থাপনা ত্রুটি হয়েছে। যেই দেশের মানুষ শেষ করছি ওই জায়গায়, জেসিন্ডা আর্ডেন 2019 সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘে বসে আমাকে বলেছিলেন যে আমার দেশের জনগণ হচ্ছে বড় জোর 60 লক্ষ, এত বড় একটি দেশ আমি সামলাতে পারি না, আমরা সামলাতে পারি না। আর আপনার দেশের 17-18 কোটি জনগণ, জনসংখ্যার যে আধিক্য এবং যে তার দেশের যে পরিস্থিতি, সব মিলে আপনি চিন্তা করে দেখুন যে কোন জায়গা নিয়েছি। কিন্তু আমি উদাহরণ দেওয়ার সময় সিঙ্গাপুর উদাহরণ দিই, উদাহরণ দেওয়ার সময় নিউজিল্যান্ড উদাহরণ দিই, উদাহরণ দেওয়ার সময় অস্ট্রেলিয়ার উদাহরণ দিই। এই যে ব্যাপারগুলো, আপনি অনবরত টিকার বিরুদ্ধে ক্যাম্পেইন করেছেন, টিকার বিরুদ্ধে নানান রকম বক্তব্য রাজনৈতিকভাবে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে দিয়েছেন। টিকা বিরোধী আপনি ভ্যাকসিনের যে কার্যক্রমটি, এই কার্যক্রমটি ডিসেম্বর মাসের মধ্যে টার্গেট ছিল যে বাংলাদেশ 70% ভ্যাকসিন কমপ্লিট করবে। সেই জায়গায় সেট পড়েছে কি, ভারতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। আপনি গণসমাধি আর গণচিতা, এটা যদি এনডিটিভিতে ছবিগুলো দেখেন, আমি আবারও বলছি গায়ে কাঁটা দিয়ে উঠছে। একটা ভালো সংবাদ, যেটি সুখের সংবাদ, যারা এই 2500 জন যারা এসেছে ভারতে আটকা পড়ে গিয়েছিল, সেই ভারতে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের বেনাপোল সীমান্তে, সাতক্ষীরা সীমান্তে, যশোর শহরে তাদেরকে হোটেলে কিন্তু আটকে রাখা হয়েছে, যেটা আইসোলেশন বলা হয়। এবং সেই জায়গায় ওখান থেকে কিন্তু নমুনা সংগ্রহ করে আমরা দেখেছি এই ভেরিয়েন্টটার অস্তিত্ব পাওয়া গেছে। এবং যে 14 জন পালিয়ে গিয়েছিল তাদের কন্ট্যাক্ট ট্রেসিং করে তাদের সাথে সংযুক্ত যারা, তাদেরকে কিন্তু ধরে আনা হয়েছে। এই কার্যক্রমগুলো কিন্তু চলছে। আপনি একটা বিষয় আমাকে ভাবতে হবে যে আমরা মানুষের যে মরিয়া ভাবটি, সেই মরিয়া ভাবটি আমরা কোনোভাবেই রোধ করতে পারবো না। এই কারণে পৃথিবীতে মাত্র 3টা দেশে রাজধানী থেকে এই ঈদ উপলক্ষে বাইরে যায়, ইন্দোনেশিয়া, বাংলাদেশ আর পাকিস্তানের কিছু অংশ। আপনি এই 2 কোটি 2.5 কোটি জনসাধারণের মধ্যে 1 কোটি মানুষ যদি চলে যায়, তা আপনি এই ব্যবস্থাপনা এমনি জটিল। অর্থাৎ সেখানে আমরা যখন দেখছি যে এরকম ভয়ঙ্কর চিত্রগুলো, আপনি কিভাবে আটকাবেন? প্রেসের একটা কর্মী বলছে আমি 1-1.5 বছর যাব মাকে দেখি না, আমার মাকে দেখতে হবে, মার বয়স 73 বছর, আপনি স্যার আমাকে আটকাবেন কেন? আমি চাকরি করব না। এরকম যে পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো আমাদের বিবেচনা করা দরকার যে আমরা যে দোষারোপ করি সে দোষারোপটা ঠিক মতো করি কিনা, দোষারোপটাও বুঝে শুনে করি কিনা, নাকি বুঝেই করি। জি জনাব সুভাষ সিংহ, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর রশিদী মাহবুবের কাছে আসছি। মানে আপনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে শোনা, এই মানে স্বাস্থ্য বিশেষজ্ঞরা একরকম কথা বলেন আর মাঠের চিত্রটা আরেক রকম, এই দুইটার মানে ভারসাম্যটা বা সমন্বয়টা ঠিক কোথায় গিয়ে করা উচিত? মানে মাঠের চিত্র দেখলে আপনার জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কথার সাথে কোনো মিল নাই, তারা যেটা বলেন মাঠের সাথে সেটা চিত্রিত হয় না। কোথায় ব্যালেন্সটা করা দরকার?
মানে আপনি সত্যিকার অর্থে আপনি যেটা রিয়েলিটিটা, জনস্বাস্থ্য বা রাষ্ট্র সবকিছু মিলে রিয়েলিটিটা কি, আমার যে জায়গাটা আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোভিড যখন আসছে, আমাদের জনস্বাস্থ্যবিদরা বলুক, চিকিৎসকরা বলুক, কিছু কিছু লোক ছাড়া আমরা কিন্তু এটা পুরোপুরি বুঝতে পারি নাই। কারণ সেই জন্য প্রথম দিকে আমাদের এটা কিন্তু ওইভাবে প্রোগ্রামিং করা যায়নি। দ্বিতীয় ঢেউয়ের ব্যাপারে যখন আমরা বলা হচ্ছিল, পার্টিকুলারলি যারা মেডিসিনে জনস্বাস্থ্য বিজ্ঞানী, তারা কিন্তু যখন বলছিল তখন আমাদের এখানে বলতে গেলে এটা পাঁচের কাছে চলে আসছিল এবং নিয়ন্ত্রিত ছিল। এখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে দ্বিতীয় ওয়েভটা আসার পরে দেখা গেল যে আমরা আবার পিছনের দিকে চলে গেছি। কারণ আমরা যে ব্যবস্থাপনাটা ছিল সেই ব্যবস্থাপনাটা আবার নতুন করে রিবিল্ড করতে হচ্ছে। এখন এই রিবিল্ড করতে গিয়ে আবার নতুন করে তাতে আমরা হয়তো আইন প্রয়োগকারী বা কাউকে দিয়া এক্সিকিউশন করাতে চেষ্টা করছি, কিন্তু মানুষের মধ্যে যে বুঝটা, সেই বুঝটা দিতে আমরা সক্ষম হইনি। কারণ মানুষ তার নিজস্ব চিন্তা চেতনার বাইরে, তাকে ডেভিয়েট করা খুব কষ্টকর। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে, যেটা আমার একান্ত ব্যাপার, সামবডি মে এগ্রি, আমরা এই যে এই মহামারীটাকে সার্বিকভাবে জনগণের যে সচেতনতার লেভেলটা বাড়াবার জন্য সর্বাত্মক চেষ্টা করিনি। সুতরাং তারা যেভাবে বুঝছে সেইভাবেই করছে। এখন যখন আমাদের এই অবস্থায় এসে দাঁড়ালো, এখন আমাদের কতগুলো নতুন বিধিবদ্ধ এসে দাঁড়িয়েছে এবং সেখান থেকে আমরা সুফল পাইতে চাচ্ছি। কিন্তু ইন্ডিয়ান সেকেন্ড যে ভ্যারিয়েন্টটা, এটা বাংলাদেশ সরকার তার যথাযথ ভূমিকা নিয়েছে বলে আমি মনে করি। সেটা হলো 1 নম্বর, ইন্ডিয়ার সাথে বর্ডার সিল করা, যারা প্লেনে আসতেছে তাদেরকে কোয়ারেন্টাইন করা। এই জায়গাটা কিন্তু আমি মনে করি গতবারের চেয়ে অনেক উন্নত হয়েছে। এখন প্রশ্ন যেখানে আসলো যে আমাদের ফেস্টিভ্যাল সময় এই যে জায়গাটা, সেটা মুভমেন্টটা, এই মুভমেন্টটা কিন্তু আমি আবার বলবো মনস্তত্ত্বের মধ্যেই নিহত। কারণ কত রকমের কথা এর মধ্যে আসবে, সেটা কিন্তু আমরা বলি যে তার যে হ্যাবিট, সোশ্যাল হ্যাবিট যেটা, সেটা বিবর্তিত হয়নি। এবং সেই বিবর্তিত করার জন্য যেভাবে সচেতনতার দরকার ছিল আমরা করতে পারি না, ওদেরকে ব্লেম দেওয়া লাগবে। তার বরঞ্চ আমরা কতগুলো কাজ এর মধ্যে করেছি। সেটা হয়েছে যে আমাদের বড় সিটিগুলোতে আমরা মাস্ক পরানোর একটা চেষ্টা করছি, এবং মাস্ক পরবে না এ কথা কেউ এখন আর বলে না। হয়তো সেটা এক্সিকিউশন করতে গিয়ে, রিয়েলিটি ফেস করতে গিয়ে সঠিকভাবে হয়তো মাস্ক পরানো যাচ্ছে না। আর মুভমেন্টটা যেটা আসছে, সরকারের হাতে যেটা ছিল, রেলওয়ে বন্ধ করে দিচ্ছে, রিভার সার্ভিসটাও বন্ধ করে দিয়েছে, আচ্ছা ইন্টার জেলাটাও বন্ধ করেছে। এখন এর পরে যেটুকু আছে সেগমেন্টাল করে মানুষের কেটে কেটে যাওয়া। সরকারের এখানে কতগুলো জীবিকার জন্য কতগুলো জায়গায় কনসেশন করতে হয়েছে। কারণ অর্থনৈতিক কারণে আমাদের যে অর্থনীতি, যেটা যাদেরকে টাকা দেওয়ার কথা তাদের সবাইকে পারবে না আমি বলতে পারবো না। তা আমার কাছে মনে হচ্ছে আমাদের অর্থনীতি ততটুকু সক্ষম না যেটা এটা আমরা করতে পারবো, যারা কর্মহীন আছে তাদেরকে পৌঁছে দিতে পারবো, তাদের চ্যারিটি করতে পারি, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু এটা আমাদের সেইভাবে দাঁড়ায়নি। আরেকটা সমস্যা যেটা হচ্ছে আমাদের সিটিগুলো কিন্তু আমরা সিটির যে দরিদ্র, সেই দরিদ্রগুলোকে কিন্তু আমরা ওইভাবে প্রস্তুত করি নাই যে তাদের সাথে সরকারের যোগাযোগ, জনগণের যোগাযোগ যারা আছে। কারণ সিটিতে যারা আছে এই দরিদ্র শ্রেণী, তাদের মূল বাসস্থান কিন্তু গ্রামে। সুতরাং গ্রামের যে আইডেন্টিটি দিয়ে সিটিতে তাকে সাহায্য পৌঁছানোটা রেগুলার ফর্মে, এটা একটা কঠিন কাজ হয়ে আছে। তবু আমি মনে করি আমাদের অর্থনৈতিক প্রেক্ষাপটে, আমাদের সক্ষমতার প্রেক্ষাপটে আমরা চেষ্টা করছি। ভ্যাকসিনের একটা প্রশ্ন আসছে, আজকে আমেরিকাতে বলেন, ইংল্যান্ডে বলেন বা ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, তারা যেই কাজটা করছে, ভ্যাকসিনটা দিতে পারলে তারা অনেকটা শান্তি পায়, ফ্রি করতে পারে। বাংলাদেশের সেই প্রেক্ষাপটে হয়তো 50 লাখ বা 60 লাখকে
এখানে ভ্যাকসিনেট করা গেছে। এখন এই ভ্যাকসিনটা নিয়ে যেটা আপনারা সবাই জানেন, ভ্যাকসিন কিন্তু দুর্বৃত্তায়িত হয়েছে। ভ্যাকসিন যে সবার অধিকার আছে সেই সাম্যটা কিন্তু হয়নি। সুতরাং যারা কম সক্ষম তারাতে এটা ভুগবে। এবং আমাদের এখনকার যেই জায়গাটা আছে, আমরা যদি সর্বাত্মকভাবে ভ্যাকসিনেটেড করতে পারতাম তাইলে কিন্তু আমরা অনেকটা বেনিফিটেড হতে পারতাম। যদিও বলা হচ্ছে যে ভ্যাকসিন দেওয়ার পরেও হয়, নতুন ভেরিয়েন্ট এসে করতে পারে, কিন্তু সেখানে মৃত্যুর ঝুঁকিটা কম্পারেটিভলি কম থাকে, এটুকু আমরা বুঝি। তা আমি মনে করি যে বাংলাদেশ সরকার, জনগণ, সাংবাদিক, চিকিৎসক যারা যেখানে আছে চেষ্টা করছি, কিন্তু আমাদের চেষ্টাটা সাকসেসফুল লেভেলে নেওয়ার জন্য যৌক্তিক পর্যায়ে সেইটা কিন্তু তত সোজা না আমরা যারা এখানে কথা বলি বা যত ইজি আমরা দেখতে চেষ্টা করি। এটি হচ্ছে আমার মনে হচ্ছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব আনোয়ারুল ইকবাল। আমরা যেই সংখ্যাটা নিয়ে কথা বলছি, যেটা হলো যে ভারতের যারা আটকা পড়েছিলেন তাদের অনেকে দেশে ফিরেছেন, কিন্তু তাদের মধ্যে অন্তত 2 জনের শরীরে ইন্ডিয়ান ভেরিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে, এবং যেটা একটু ভয়ঙ্কর বলে বলা হচ্ছে। নর্মাল যে ভেরিয়েন্ট তার সাথে একটু বেশি, এবং যেটা টিকায় হয়তো পুরোপুরি সুরক্ষা দিবে না। এইটা এর আগে আমরা ইউকে ভেরিয়েন্ট, ব্রাজিল ভেরিয়েন্ট, দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট নানা কিছু শুনেছি। এখন ইন্ডিয়ান ভেরিয়েন্ট, যেটা একদম আমাদের নিকট প্রতিবেশী, এত অনেক বড় সীমান্ত ভারতের সাথে, আনুষ্ঠানিক বর্ডার বন্ধ থাকলেও অনানুষ্ঠানিক কিছু চলাফেরা হয় যেটা হয়তো আমরা টেস্টই করতে পারবো না। ফলে এই নতুন ভেরিয়েন্ট আমাদের কতটা বিপদে ফেলতে পারে? জি, আসলে ধন্যবাদ এটিএন নিউজের সমস্ত দর্শক এবং আমার বিজ্ঞ আলোচক বৃন্দ, ওনারা যারা বলেছেন আমি খুব সুন্দর মতো শুনছিলাম, এবং ওইখানে বলার আসলে কিছু নেই। কিন্তু আপনাকে একটা উদ্ধৃতি দিয়ে আসলে বলি, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী গত 3 দিন যাবত বলছেন যে যেখানে আছেন সেখানে থেকে ঈদ করেন। কিন্তু চোর কি ধর্মের কথা শোনে না? তাহলে তো পুলিশ বাহিনী লাগতো না, সবাই ভালো হয়ে যেত। এখন কথা হচ্ছে আমরা চাচ্ছিটা কি? আমরা কি শুধু অর্থনীতি আর যুক্তি তর্ক করব, নাকি আমরা ফ্যাক্ট দেখবো? সায়েন্স কিন্তু ফ্যাক্ট। আইদার আপনি লকডাউন দিবেন অথবা দিবেন না, কিন্তু লকডাউন দিয়ে অন্য জিনিস ছেড়ে দিবেন, তাতে হয় কি মানুষের রিসপেক্ট টুয়ার্ডস আপনার আইন চলে যায়। যেমন যেই মানুষগুলো সত্যিকারের অর্থে বাসায় থেকেছেন, যারা বাসায় লকডাউন মেনেছেন, তারা কি করবে এখন, তারা কি বলবে? যেমন আমাদের সুভাষ সিংহ দাদা একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছে। একটা লোক নাকি বলেছে তার 73 বছরের মাকে দেখতে যাবে, ভেরি গুড, উনি যান, কিন্তু উনি গিয়ে যে মাকে আক্রান্ত করে মাকে মেরে ফেলবেন সেই জিনিসটা বোঝার মতো জ্ঞান তার নেই। এখন যখন জ্ঞান তার সেটা নাই, তখন তারা এগুলো করবে। প্রধানমন্ত্রীও তো বলছেন বারবার যে আপনারা যার যেখানে আছেন সেখানে থাকি ঈদ করেন। আর একটা কথা বলি, আমাদের আসলে আমরা ব্যক্তিগতভাবে আমাকে ইনক্লুড করেই বলছি, আমাদের মন মানসিকতা আসলে খারাপ হয়ে গেছে। যেখানে 12,000 12,500 লোক মারা যায়, ঈদ মানে তো আনন্দ, সেখানে আনন্দটা কোথায়? সরকারের যে কাজগুলো ছোটখাটো যেগুলো ভালো কাজ করেছে, যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ রেখেছে, অনেক চাপের মুখেও কিন্তু খোলেনি। কিন্তু যখন ইন্টারমিডিয়েটটা বাইপাস করে দিল, আমাদের এই শিক্ষিত আমাদের এই শিক্ষিত বাবা মারাই বাচ্চাদেরকে নিয়ে কুয়াকাটা গেছে, কক্সবাজার গেছে, বিভিন্ন বিনোদন কেন্দ্রে গেছে, আনন্দ ভ্রমণে গেছে, 10 লাখ লোক একসাথে হয়েছে। এগুলো কি আপনারা বলবেন এগুলো ছাড় দিয়ে দেওয়ার মতো জিনিস? তাহলে তো ভালো, তাহলে তো সমস্যা নেই। আপনি দেখেন, শুধু নেপালের দিকে তাকান, ইন্ডিয়া দেখেন। ইন্ডিয়া, আমরা কিন্তু সবাই মনে করি করোনা আসে না, করোনাকে ইনভাইট করা হয়। যেমন বলি, ইন্ডিয়া এই যে সেকেন্ড ওয়েভে এত মারাত্মক অবস্থায় পড়েছে কেন? কারণ তারা মানবতাকে ধূলিসাৎ করে দিয়েছে। তারা 8 ফেজে ইলেকশন করেছে। তারা কুম্ভ মেলা থেকে শুরু করে কুম্ভ স্নান সব করেছে। তারা দেওয়ালি, হোলি সব খেলেছে। সেই খেলার ফলশ্রুতি কিন্তু এটা তো সংক্রামিত ব্যাধি। আপনি এটা বুঝতে হবে তো। এবং সবচেয়ে বড় ব্যাপার, এটা কিন্তু এমন না যে আমি ভোট দিতে যাচ্ছি, 30% লোক ভোট দিল না, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তো আমাকে আক্রান্ত করবেন। সেই ক্ষেত্রে আমি কি করার আছে? আমাদের যে মানে স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের যে সংখ্যার ডাক্তার আছে, আমরা কি যদি আমাদের, আবারও বলছি, যদি আমাদের নেপাল বা ভারতের মতো অবস্থা হয়, তখন এই যুক্তিতর্ক কিন্তু একটাও টিকবে না। তখন কিন্তু বিপদে পড়বে ডাক্তাররা। এইভাবে তারা কিন্তু ট্যাকেল করতে পারবে না। আনোয়ারুল ইকবাল, আমি আপনাকে একটু থামাচ্ছি, আমাদের একটু 10টার সংবাদ শিরোনাম পড়তে হবে। আমি ঠিক ফিরে এসে আপনার কাছে ফিরবো এই জায়গাতে, ডাক্তারদের বিপদের এখানে আমি ফিরবো রাত 10টার সংবাদ।
তার অসমাপ্ত বক্তব্য শুনে আমরা একটা বিরতিতে যাব। জনাব আনোয়ারুল ইকবাল, আপনার বক্তব্য শেষ করুন। যেটা বলছিলাম, যদি আমাদের অবস্থা, যদি বা আমি বারবার বলছি, আমাদের যদি ভারত কিংবা নেপালের মতো অবস্থা হয়, আমাদের কিন্তু চিকিৎসা ব্যবস্থা একদম সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। এই কারণে আমাদের এমনিতেই ডাক্তার এবং রোগীর যে রেশিও সেটা অনেক কম। আমরা এখন কিন্তু হ্যাঁ শক্তিশালী হয়েছি, গতবারের তুলনার থেকে অনেক কিছু আমাদের বেড়েছে, পিসিআর মেশিন বেড়েছে, আইসিইউ বেড়েছে, বেড বেড়েছে, কিন্তু আমাদের যে এক্সপেরিয়েন্স বা এই যে এই করোনা মোকাবেলার জন্য যে এক্সপেরিয়েন্স নার্স এবং ডাক্তারের প্রয়োজন সেটা তো বাড়েনি। এবং আমি যতই বেড বাড়াই, এটা তো এমন না যে রুগী এসে শোবে, মাথায় পানি দিব ভালো হয়ে যাবে। আমার দরকার অক্সিজেন, আমার দরকার হাই ফ্লো নাজাল ক্যানুলা, যেগুলো বাস্তব। যেমন আমি বারবার বিভিন্ন টক শোতে বলছি, আমি ভারতের একটা পত্রিকায় দেখেছি মাত্র 1.5 থেকে 2 কোটি রুপিজে একটা অক্সিজেন প্লান্ট বসানো সম্ভব। ধরলাম আমাদের এখানে 4 কোটি দরকার, 4 কোটি আমরা 5টা জেলায় কেন বসাচ্ছি না? এই যে আমরা প্রস্তুতি মানে প্রিপেয়ারনেস, সেখানে আমাদের আপনারা 3টা জিনিস করে দেন। একটা হচ্ছে যে মাস্কটা পরাতেই হবে, এইখান থেকে কোনো ছাড় দেওয়ার কিছু নেই। আমরা তো আমার জীবন নিয়ে কথা বলছি, আপনার জীবন নিয়ে কথা বলছি। মাস্কটাও যদি বাধ্যতামূলক করতে না পারি, আমি একটু উদাহরণ দিই। আমরা ছোটবেলায় দেখেছি স্কুল কলেজে যখন পড়ি হরতাল হতো, এবং সেই হরতাল লাগাতার আপনার 2 মাস পর্যন্ত হতো। তখন তো কোনো ফ্যাক্টরি খুলতো না, তখন তো গরিব মানুষের কথা চিন্তা করা হতো না, তখন কিন্তু আপনার বিভিন্ন দোকানপাট খোলা হতো না। তাহলে আজকে যখন ডাক্তাররা বা চিকিৎসকরা 365 দিন থেকে আপনার কাছ থেকে 30টা দিন চাচ্ছে, সেটা দিতে পারছেন না কেন? সেটা আমরা দিতে পারছি না কেন? শুধু কি সরকারের একার দোষ? তা বলছি না। আপনি দেখেন, এই একটা উদাহরণ দিয়ে বলি, যেমন কালকে শুনলাম গার্মেন্টসে মাত্র 3 দিন ছুটি, আজকে সেটা আবার বদল করে দিল যে না, আপনার তারা যতদিন চায় ততদিনই। এই যে আপনি একটা কথা বলে বসেন, তারপর আবার চেঞ্জ করেন, আবার বলেন, আবার চেঞ্জ করেন, এই জিনিসগুলো বাদ দিতে হবে, আদারওয়াইজ মানুষের রেসপেক্ট চলে যাচ্ছে। তো আপনি যদি নিজে শিওর না থাকেন আপনি কি করতে চাচ্ছেন, যেমন স্যার আছেন এখানে, একটা কথা বলি, আমাদের একটা সাবজেক্ট আছে ফিজিওলজি, সেখানে একটা তথ্য আছে, সেটা বলছে অল অর নন রেসপন্স। আপনি তো হয় করবেন নাহলে করবেন না, আপনি লকডাউন উঠিয়ে দেন, চলুক জীবিকা চলুক, সমস্যা নাই। জীবিকার যখন আমি বলি এখন একটা কথা, যে আমাদের দেশের মানুষ 3 ভাবে বিভক্ত, এটা কিন্তু নাইমুল ইসলাম খানও বলেছেন, আমাদের সুভাষ সিংহ রায়ও বলেছেন। যেমন ধরেন 3 ভাগ কিভাবে বললাম, একদল মানুষ কিন্তু তাদের পারসেপশন ক্লিয়ার, তারা কিন্তু এই লকডাউনটা মানতে চায়, কারফিউ চায়, কিন্তু একদল মানুষ আছে শুধু জীবিকা, ওনারা যদি জীবিকা করতে গিয়ে ওনারা মৃত্যুবরণ করে তাও জীবিকা। আর আরেক দল মানুষ আছেন যে তারা চিন্তাই করেন না যে করোনা এক্সিস্ট করে এবং এই করোনা তাদেরকে আক্রান্ত করবে। তাহলে সেকেন্ড 2 জন যারা, এই যে যারা দেখেন 12,000-এর মতো মানুষ আমাদের দেশে মারা গেল, তাদের আপনার লাশ যখন পাশের বাসায় আসছে, আমরা কোন মানসিকতার মানুষ যে আমরা আমাদের বাচ্চাদের নিয়ে ঈদের মার্কেটিং এ যাই? এখানেও যদি আমরা ছাড় দেই তাহলে এটা লজ্জার ব্যাপার হবে। এবং আমরা যদি সত্যি সত্যি যেটা বলা হচ্ছে, ঠিক আছে দাদার কথা মানলাম, অত মানুষ হয়তো বা মরবে না, কারেক্ট, কিন্তু একটা জানো কি আপনার অমূল্যবান, এবং সেখানে আপনি বারবার বলছি, আমরা এটা আমাদের চোখে দেখা, যেইভাবে ভিড় হচ্ছে, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ওই 1-2টা তো আপনারা ধরতে পেরেছেন। আমাদের দেখবেন বর্ডারটা কিন্তু পোরাস, শুধু একটা ছোট্ট একটা জায়গা লক করলে হচ্ছে না। আমরা কিন্তু অনেকবার অনুনয় বিনিময় করেছি যে কোয়ারেন্টাইন যদি করেন, বিদেশ থেকে আসা যে লোকজন আসে 14 দিনের দেন, 14 দিনের দেন, সেই 14 দিন থেকে 7 দিন, 7 দিন থেকে 3 দিন করে ফেলা হয়েছিল। বলেছিলাম যে ফ্লাইট গুলো ক্যান্সেল করেন, ফ্লাইট গুলো ওনারা ক্যান্সেল করলো না, কিন্তু ওই দেশগুলো আমাদের ক্যান্সেল করে দিল। তো এখন যদি জীবিকা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স থাকে, দেন এই লকডাউনটা তুলে দেন। এই সামান্য লকডাউন দিয়ে এটা কোনো মানে হয় না। এই কারণে মানে হয় না যে আপনি দেখেন লোকজন যেইভাবে আপনার ফেরি পারাপার হচ্ছে, তার থেকে তো বাস ছেড়ে দেওয়া ভালো। আমি মন্দের ভালোর কথা বলছি। সেই জিনিসটা যদি লক্ষ্য করেন যে ঠিক আছে, বাসে যদি আপনি স্পেস দিয়ে দিয়ে যেতে দেন তাহলে তো আরো বেটার। তাহলে এই যে মানুষ পানিতে পড়ে যাচ্ছে, সেখান থেকে উঠে আবার লাফ দিয়ে যাচ্ছে, এই ভয়ঙ্কর চিত্রগুলো আমি কিছু উদাহরণ দেই। আবার দাদা যেমন বললেন, ঠিক আছে সিঙ্গাপুর, নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া, এসব বড় বড় দেশের কথা বাদিয়ে দিলাম, কিন্তু আমি যদি শ্রীলঙ্কা, ভিয়েতনামের কথা বলি, তারা কি ইকোনমিক্যালি আমাদের থেকে অনেক ভালো? তাদের অবস্থা দেখেন তো, শুধু প্রিভেনশন করেই কিন্তু আটকে দিয়েছে। এখন আমরা কি চাচ্ছি সেটা হলো আমাদের ব্যাপার, আমাদের জানার ইস্যু যে আমরা কি করতে চাই। আমরা যদি সব ছাড় দিয়ে দেই
তাহলে আমাদের বিপদ সামনে। জি, জনাব আনোয়ারুল ইকবাল, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি যাচ্ছি, বিরতির পরে আবার একদিকে বাড়ি ফেরা, শপিং সবকিছুই চলছে আসলে একসাথে, কোনটার সাথে কোনটা কিভাবে মেলানো সেটা কঠিন। জনাব নাইমুল ইসলাম খান, আমরা এর আগে যেটা শুনছিলাম ডক্টর আনোয়ারুল ইকবালের কাছে, উনি কিন্তু স্পষ্ট করে বেশ কিছু শঙ্কার কথা বলেছেন যে আমরা মানে যদি আমি ধরে নেই যে এপ্রিলের পরে মে মাসে আমাদের দ্বিতীয় ঢেউটা স্থিমিত হয়েছে, কিন্তু এই ইন্ডিয়ান ভেরিয়েন্টের আসা, সীমান্ত দিয়ে আসা বা চলাচল এবং এই বাড়ি ফেরা ইত্যাদিতে মিলে আশঙ্কা করা হচ্ছে যে সামনে হয়তো আবার আরেকটা ধাক্কা আসবে। আপনি বলছিলেন যে মানুষের ডেসপারেটনেস বা ক্যাম্পেইন, সচেতনতা ইত্যাদি নানা কিছুর কথা, ফলে মানে এবং আমরা একটা জিনিস মোটামুটি প্রমাণিত যে লকডাউন, সোকল লকডাউন আসলে ঠিক বাংলাদেশে কার্যকর করা হয়তো যাবে না। ফলে সামনের দিনগুলো এই জিনিস মোকাবেলা করার জন্য আমি একদম সাধারণ মানুষের মতো করে, বিশেষজ্ঞরা একরকম বলবেন, কিন্তু আমাদেরও তো একটা প্রস্তুতি থাকতে হবে, সেইখানে আসলে কি করা? আমি আপনাকে বলি, অ্যাকচুয়ালি আমরা আবার একটা মনে হয় আমাদের সঠিক হবে এটাই, এটা সুভাষও কিন্তু এই কথাটা বলেছেন, লকডাউন ফেটিক কিন্তু জার্মানিতেও হয়েছে। অ্যাঙ্গেলা মার্কেলকে কিন্তু জীবনে প্রথম বোধহয় প্রকাশ্যে আনকন্ডিশনাল অ্যাপোলজি সিক করতে হয়েছে, সে যখন লাস্ট লকডাউনটা দিল সেটা সে প্রত্যাহার করছে, কারণ মানুষ আর নিতে পারতেছে না। আমেরিকায় এই যে বাইডেন আইসা যে জরুরি ভিত্তিতে মানে বিক্রি করা ভ্যাকসিন কানাডাকে না দিয়ে আমেরিকার ভ্যাকসিনেশনটা মানে ড্রাইভটা সাকসেসফুল করার চেষ্টা করলো, এটা কারণ মানুষকে আর ঠেকায় রাখা যাচ্ছে না, যাচ্ছিল না, সুতরাং ভ্যাকসিনেশনটা শেষ করতে হবে। তো আমরা যদি সেভাবে চিন্তা করি, বাংলাদেশের ক্ষেত্রেও এটা আমি মনে করি না যে ইউনিক কেস অফ ফেলিওর। এই যে আমরা ক্যাম্পেইন, তার উপরে আমরা কোনো প্রপার ক্যাম্পেইন করি নাই। আমি ক্যাম্পেইনের কথাটা বলেছি, কিন্তু বিজ্ঞাপন দিয়ে প্রচারণার অর্থে শুধু ক্যাম্পেইন না, যে এটা আমার দোকানের ওই ছেলেটা যদি দোকানটা না খোলে সে খাবে কি, এই ব্যবস্থাপনাটা করা যেমন ডিফিকাল্ট। আমি একটু আপনাকে থামাই ক্যাম্পেইনের কথা, যেমন সুভাষ যেটা বলছিল যে বা আমাদের ধর্মীয় নেতারা বলেন, হ্যাঁ বলেন তো যে মানে যারা ধর্ম করে তাদের কারো করোনা হয়েছে, হয় নাই, কিন্তু উল্টাটা হওয়ার কথা ছিল কিন্তু, কারণ ধর্মীয় নেতাদের কথা মানুষ বেশি শুনে, যদি ওয়াজে বলতো যে আপনারা মাস্ক ব্যবহার করেন বা একটু সেই জায়গায়। কিন্তু প্রভাস, আমি আপনার সাথে একটু সামান্য পার্থক্য করতে চাই, এটা সকল ধর্মীয় নেতা করে নাই। আমরা কিন্তু, আপনি যদি ভারতেরও কাউকে দেখান, তারা কিন্তু মেজরিটি না, ধর্মীয় নেতার মেজরিটি না, তারা একটা গ্রুপ। আপনি যদি ইসরায়েলে যান, ইসরায়েলেও কিন্তু ইহুদিদের মধ্যে যে কট্টররা, তারা এটা করেছে। সুতরাং আমরা কিন্তু কট্টর পৃথিবীর দেশে দেশেই এরকম করছে, কিন্তু আমাদের সাধারণ নাগরিকদের ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে এটা কোনো ইউনিক সংকট না। তো তার মানে হলো পৃথিবীর যেখানেই যেখানে এই প্রবলেম সত্ত্বেও ম্যানেজমেন্টটা আরেকভাবে করছে, সেখানে এসে আলোচনাটা হলো বাংলাদেশ কিন্তু একটা সাকসেসফুল কেস, সাকসেস স্টোরি। আমরা প্রথম ওয়েভ ন্যূনতম ক্যাজুয়ালিটি দিয়ে নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আমরা এখন বলতে পারি সেকেন্ড ওয়েভও ন্যূনতম ক্যাজুয়ালিটি দিয়ে দ্রুততম সময়ে, প্রথম ওয়েভের চাইতে আরো দ্রুততম সময়ে আমরা মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আর যে কোনো ভাবেই হোক থার্ড ওয়েভ এবং ফোর্থ ওয়েভ হবে, এটা আমি বলতেছি। আমি আমেরিকায় যে ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যাবে, তারপরেও বলতেছে তাদের একটা থার্ড ওয়েভ হবে, ইভেন আফটার ভ্যাকসিনেশন। সুতরাং থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ হবে। এটা অনেকটা আমাদের করোনার এই চরিত্রটা কিছুটা ভূমিকম্পের মতো। আমরা বলি না যেটা প্রধান ভূমিকম্প হওয়ার পর আফটার এফেক্টের মতো, আফটার শকও কিছু থাকে, এইটা ওই কারণেও কিছুটা হবে। কিন্তু এখানে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি, আমাদের সীমিত সামর্থ্যে আমরা কিন্তু খেয়াল করি না। আমরা সবাই যখন আইসিইউ নাই বলি, তখন আমরা খেয়াল করি না যে করোনার এই সেকেন্ড ওয়েভের সময় আইসিইউর চাইতে বেশি প্রয়োজন হচ্ছিল অক্সিজেন। এবং এট দি এন্ড অফ দি ডে আমরা কিন্তু মোটামুটি ন্যূনতম ক্যাজুয়ালিটি দিয়ে অক্সিজেনের প্রয়োজন, ডিএনসিসির নতুন সেন্টার করা, সবকিছু মিলিয়ে কিন্তু ম্যানেজমেন্টটা আজকে আমি কিন্তু 100-তে 80-85 নাম্বার দিব, আপনি যেভাবেই নেন। থার্ড ওয়েভের জন্য আমি যতদূর জানি এটা প্রস্তুতি চলছে। বিশেষত বাংলাদেশে হাসপাতালগুলিতে করোনার জন্য, করোনা রোগীর জন্য অক্সিজেন সুবিধা সহ
প্রায় 16,000 বেড হয়ে যাচ্ছে। এখন কথা হলো, আপনি তো জরুরি ভিত্তিতে কমপ্লিট নতুন হাসপাতাল নির্মাণ করতে পারবেন না, আপনাকে ইমার্জেন্সি কিছু করতে হবে, ইমার্জেন্সি কিছু করতে হবে, এবং যদি প্রয়োজন হয় ফিল্ড হসপিটাল হবে, সেটা আছে। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে আপনি জেনে খুশি হবেন যে আমরা কিন্তু অক্সিজেনের একটা স্টক পাইলও তৈরি করছে বাংলাদেশ, এবং এই স্টক পাইলটা সিগনিফিকেন্ট, আমাদের এখন দরকারই হচ্ছে না। মজার ব্যাপার হলো স্টক পাইলটা তৈরি হইলো কিন্তু প্রয়োজন হইলো না, কিন্তু এই স্টক পাইল কিন্তু থেকে যাবে। আমাদের মানে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে, আমরা কেউ এগুলি ভালো রিপোর্ট করি না। মানে ফ্রেশ গ্রুপের ওরা সম্ভবত 40 মানে 40 মিলিয়ন বা 40 লাখ টন এরকম কিছু একটা মান্থলি ক্যাপাসিটির কিছু একটা করছে, আমি ফিগারটা ভুলে গেছি, এবং আরেকটা করছে 30 সামথিং। তো এই যে মানে নতুন নতুন প্রোডাকশন ক্যাপাসিটি, আবুল খায়ের গ্রুপ তাদের যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন তৈরির প্ল্যানটাকে মানে এই কাজে ব্যবহার করছে, এরকম কিন্তু অনেক রকম পজিটিভ মানে উদ্যোগ আছে। সুতরাং আমার ধারণা, আরেকটা কথা বলি, এই যে ডেফিনেটলি এইগুলি দুঃখজনক যে মানুষকে এভাবে যাইতে হইতেছে, এটা আমাদের ব্যবস্থাপনাগত একটু ত্রুটির জন্য এটা হচ্ছে। কিন্তু আবার এটাও বলি, আমরা যখন ব্রাহ্মণবাড়িয়াতে লক্ষ লোকের জানাজা ভেবেছিলাম যে করোনায় তারা কি হয়ে যাবে, তেমন কিছু হয়নি। আমরা কিন্তু আমেরিকায় ট্রাম্পের যে নির্বাচনী জনসভাগুলি ছিল, যেখানে কোনোভাবেই স্বাস্থ্য বিধি মানত না, তাদেরকে নিয়ে কিন্তু সিএনএন অনেক আশঙ্কা প্রকাশ করেছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ওইখান থেকে উল্লেখ করার মতো কোনো সংক্রমণ হয় নাই। সো এটা কিন্তু অনেকে বলে, এই যে বাইরে যেটা সুভাষ বলল যে বইমেলার ক্ষেত্রে যে সংখ্যার কথাটা বলা হয়েছে, তুলনায় আবার ওই যে কি যেন বললা, ওই যে চাঁদনি চকের তুলনাটা কিন্তু যায় না, বরং দেখা গেছে যে বইমেলাটা আরো নির্দোষ ছিল। আমি উৎসাহিত করছি না বইমেলা, কিন্তু আমি বলছি যে তুলনামূলক এটার সাথে এটা তুলনা যায় না। সুতরাং আমরা কিন্তু জানি না। আমি এইটুকু বলতে পারি, এই ঈদ হলো, ঈদের পরে এক সপ্তাহ পরে আবার মানুষজন ফিরবে, ফেরার পরে দেখবেন একটা সাধারণ হবে, একটু উচ্চতা আসবে, রোগী বাড়বে, কিন্তু এটা কিন্তু আমাদের থার্ড ওয়েভ হবে না, এটা হবে এইগুলির একটা সাধারণ প্রতিক্রিয়া, এবং আমাদের হসপিটাল সিস্টেম এটার জন্য প্রস্তুত। থার্ড ওয়েভ যেন ভয়ঙ্কর কিছু না হয়। আমার ধারণা ঈদের পরে পরবর্তী ঈদ পর্যন্ত আমাদেরকে জেনারেল সতর্কতাগুলি আবার ফিরে আনতে হবে, আনলে আমরা থার্ড ওয়েভটা যেন আমাদের ভারতের মতো বিপর্যয়কর কিছু না হয়। এবং ভারতের যে পরিস্থিতিটা হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় লেসন। ভারত অনেক অনেক ক্ষতি নিয়ে যে লেসন পাচ্ছে, আমরা কিন্তু তাদের কাছ থেকে লেসনটা নিলে আমরা থার্ড ওয়েভটাকে আরো বেটার ম্যানেজ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব সুভাষ সিংহ রায়, যেই কথাটা হচ্ছে মানে একটা সরকারের সিদ্ধান্তহীনতার কিছু কিছু জায়গা, যেমন আমি বলি, যেমন শপিং মল যদি আপনার খোলা থাকে তাহলে তো মানুষ যাবেই, এখন গেলে সেটা নিয়ে আমি কথা বলবো কেন? আপনার যেই মানুষগুলো ফেরিঘাটের যে ছবি দেখে আমরা আটকে উঠছি, সেই মানুষগুলো ফেরিঘাট পর্যন্ত গেল কিভাবে? আমি দূরপাল্লার যানবাহন বন্ধ, কিন্তু আমি তো তাদের ফেরিঘাট পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে কোথাও বাধা দিইনি। বাধা না দিলে সে কেউ হেঁটে, কেউ রিক্সায়, কেউ মাইক্রোবাস ভাড়া করে, কেউ ট্রাক ভাড়া করে গেছে। ফলে এই যে সিদ্ধান্ত, এখন কাগজে কলমে লকডাউন চলছে, বাস্তবে কিন্তু নেই। ফলে ঠিক আমি মাত্রাটা বুঝতে যাচ্ছি যে সরকারের কতটুকু কঠোর হতে হবে, কোথায় ছাড় দিতে হবে। জীবন জীবিকার কথা যেটা আনারুল ইকবাল বারবার বলছিলেন, জীবনও দরকার, জীবিকাও দরকার, কিন্তু মানে ব্যালেন্সটা কোথায় হবে সেই জায়গাটাতে আমরা কোথাও কি মানে সিদ্ধান্তহীনতা বা সিদ্ধান্ত নিতে মানে কি বলে মানে স্থিতিশীল না থাকা আর কি, অস্থির হয়ে যাওয়া, এই জায়গাগুলো কি ব্যাপারগুলো এমন না? এটা স্বাভাবিক সময় না, অত স্বাভাবিক সময়ের মতো আপনি সিদ্ধান্ত পাবেন না, এটা যেমন ঠিক। আর আমাদের 80 দশকের প্রথম দিকে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা, আমাদেরকে কোনো কারফিউ কোনো কিছু আমাদেরকে যেতে আটকাতে পারছে? বাংলাদেশ না, আমি বলি পারেনি। আমাদের একটা সহজাত গুণ আছে, কিন্তু আমাদের বাঙালির ভিতরে এই যে এগিয়ে যাওয়া, এবং আমাদের তো রক্তের মধ্যে আছে মানি না মানবো না, আপনি যে অর্থে ব্যাখ্যা করেন না কেন। ডক্টর আনোয়ার ইকবাল যেভাবে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা সঠিক, সব উত্তর তো আমার কাছে নাই।
এবং কোন কোন উত্তর কিন্তু আনাওয়ালিক বলে কাছেও নাই। এটা মনে রাখা দরকার। ভারত যেভাবে প্রতিদিন টানা 5 দিন 4 লক্ষর উপরে আক্রান্ত হয়েছে, এটা তো ভয়াবহ, মানে এটা চিন্তাও করা যায় না। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বামীনাথন বলছে এটা উদ্বেগজনক ধরনের কারণে ঘটেছে। নানান রকম ব্যাখ্যা আছে কি কারণে হয়েছে। কুম্ভ মেলায় এত মানুষ, 70 লক্ষ মানুষ একত্রিত করা সুযোগ দেওয়া হয়েছে, এবং নানান রকম নির্বাচন ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। এবং গত বছর আপনার মনে আছে প্রথম ধাপে আপনি পরিযায়ী শ্রমিকদেরকে যেভাবে ভয়ঙ্কর পরিণতির মধ্যে পড়তে হয়েছিল, সেই শত শত মাইল তারা হেঁটে আসতে হয়েছিল। এই যে পরিস্থিতিগুলো, এটা কিন্তু খুবই উদ্বেগজনক। কিন্তু বাস্তবতা কি? আপনি সাভার পাড়ি দিয়ে কিংবা আরিচা ঘাট পর্যন্ত যত কিছুই বলেন না কেন, আপনি কোন ভাবে আটকাবেন? আপনি বলছেন কাগজে পত্রে লকডাউন নাই, তা কাগজে পত্র লকডাউন আছে, বাস্তবে নাই। কাগজে পত্রে লকডাউনও নাই, এটা বিধিনিষেধ। আমরা গণমাধ্যমে লকডাউন বলছি, কারণ লকডাউনটা আমরা এক জায়গা থেকে নিয়েছি কিংবা সারা না, ওবায়দুল কাদের ব্রিফিং এ লকডাউন শব্দই বলেছেন, উনিও ওইটাই, কিন্তু কাগজে পত্রে নাই। লকডাউন না, হ্যাঁ, কোন প্রজ্ঞাপনে লকডাউন শব্দ নেই। এখন ডক্টর আনোয়ার ইকবাল যদি ভিয়েতনাম যে থাকেন কিংবা ভিয়েতনাম দেখে থাকেন, তাহলে কিন্তু ভিয়েতনামের উদাহরণ আসবে না। কারণ আমি ভিয়েতনামে 22 দিন ছিলাম। ওই দেশবার আনোয়ার ইকবালকে নিয়ে যান আপনি, আমি বলছি। এবং ভিয়েতনামের দেশটি চলে হচ্ছে ফাদারল্যান্ড ফ্রন্ট নামক একটি সংস্থা দ্বারা। ডাক্তারদের মতন 2 জন, প্রকৌশলীদের মধ্যে 2 জন, সেনাবাহিনীর থেকে 4 জন, শিক্ষক থেকে 2 জন, এভাবে কিন্তু সংস্থা হয়। এটা কিন্তু ওরাই কিন্তু সব পার্টি মনোনয়ন দেয়। তা সেখানে যেইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, আপনি 1 বছর পরে যদি ভিয়েতনামে যান, আপনি ভিয়েতনাম কিন্তু ওই জায়গা চিনতে পারবেন না, এত অগ্রসমান। আমরা তো ক্যাম্পাসে স্লোগান দিয়েছি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর, যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে আমরা বলেছি মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম, দিয়েছি না আমরা। সেই ভিয়েতনাম আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সারা পৃথিবীর সমস্ত বাণিজ্য এখানে এসে তাকে ভর করেছে, কিন্তু সেই দেশ গণতান্ত্রিক কাঠামোতে চলে না। আপনি চীনের উহান শহর যেভাবে নিয়ন্ত্রিত করা গেছে, ওই রেফারেন্স আপনি দিতে পারবেন না এখানে। অতএব আপনি পছন্দ আমরা অনেকে করি না, অনেকে করি, যেভাবে করি না কেন, বাংলাদেশে গণতান্ত্রিক কাঠামো আছে। অতএব গণতান্ত্রিক কাঠামোতে মাননীয় প্রধানমন্ত্রী 3 দফা নির্দেশনায় বলেছেন, আপনি ভ্যাকসিন নেন আর না নেন, আপনাকে মাস্ক পরতে হবে, আপনাকে স্বাস্থ্যবিধি মানতে হবে, আপনাকে জনসমাগম থেকে এড়িয়ে চলতে হবে। তার মানে কি আপনি জোর করে ভ্যাকসিন নিতে পারবেন না। আপনি ভ্যাকসিনেশন কার্যক্রম যেভাবে হওয়ার কথা ছিল, যেই গতিতে, সেই গতিতে করতে দেননি তো আপনি। আপনি মানে কে? প্রভাসামিন না। আমাদের সেই সিস্টেমের মধ্যে বলা হয়েছে এই ভ্যাকসিন কার্যকরী হবে না, এই ভ্যাকসিন পাওয়া যাবে না, এই ভ্যাকসিনের দাম খুব বেশি। এখন হিসেব করে দেখুন তো, এখন সারা পৃথিবীতে ভ্যাকসিনের দাম কত? এর চেয়ে সস্তায় আসলে কেউ পায় নাই। আপনি যখন এই কথা বলছেন, আপনি রাশিয়ার যদি ভ্যাকসিন যখন নিয়েছেন, আপনি তারা তো কোনো, এই যে WHO তারা যখন স্বীকৃতি পেয়েছে, কদিন আগে পেয়েছে? অল্প কদিন, মাত্র। সাইনোফার্ম কিংবা সিনোফার্ম কদিন আগে পেয়েছে? 1 সপ্তাহ। আপনি আবার বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন প্রটোকল ছাড়া আপনি এগোতে পারবেন না। তা আপনি যখন ওই সময় যদি আমি সিনোভ্যাক বা সাইনোফার্ম কিংবা এই স্পুটনিকের ভ্যাকসিন আমি নিতাম, তাহলে কি সমালোচনার বাইরে থাকতাম? এবং সেই ব্যাপারগুলো তো আমাদের কিন্তু নজর দেওয়া প্রয়োজন। আমি কথা আর বাড়ালাম না। আমি আরেকটি কথা, সবাই বলেন আইসিইউ, যেটা নাইমুল ইসলাম খান ভাই কিছুটা বলেছেন। আপনি আইসিইউ শুধু যন্ত্রণা, আইসিইউর পিছনে কিন্তু প্রশিক্ষিত মানুষ লাগবে। আপনি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে আমরা নজর আগের থেকেই দিইনি। এখন যারা অ্যানেস্থেসিয়ার ডাক্তার, যারা অপারেশনের সময় রোগীকে অজ্ঞান করে অপারেশন করার পরে আবার সময় মতো জাগিয়ে দেন, সেই দক্ষ অ্যানেস্থেসিয়ার লোকগুলো এখন মূলত কাজ করছেন। আর কিছু প্রশিক্ষিত নার্স এর মধ্যে কিছু প্রশিক্ষণ পেয়েছেন। আপনি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের আমরা জায়গা তৈরি করি নাই। আমরা ছেলে মেয়েকে ডাক্তার বানানোর সময় শুধুমাত্র মেয়েরা দেখবেন অধিকাংশ গাইনি ডাক্তার হয়। এখন কিছুটা পরিবর্তন ঘটেছে।
আমাদের মানসিকতার ব্যাপার আছে তো। আপনি সেই জায়গাটা আপনি খেয়াল করে দেখেন, আপনি জেলা শহরগুলোতে আপনি প্রাইভেট ক্লিনিকের মালিকের মধ্যে কারা? সব রাজনীতিবিদ, আওয়ামী লীগের নেতারা? আপনি বলেন সে মালিকের মধ্যে কি চিকিৎসক নাই? ডাক্তারই বেশি। হ্যাঁ, আমার মুখ তো বলা ঠিক না, এজন্য আপনার মুখ দিয়ে বললাম আমি। আমি আমি বলতে চাইছি, ডাক্তারই না, না, আমি বলি বেশি। শুনুন, জি। সেখানে সেই জায়গার যে চিকিৎসা ব্যবস্থাপনা, সে তার ওই জেলা শহরের হসপিটালের, সরকারি হসপিটালের চিকিৎসা ব্যবস্থাপনার জন্য সে কি লড়াই করেছে? সবাই কি লড়াই করেছে? কেউ কেউ করেনি তা না। আবার একদিকে আপনি আমার সাথে যারা পড়াশোনা করেছেন, ঢাকা মেডিকেলের সবচেয়ে ব্রিলিয়েন্ট ছেলে ছিল, হ্যাঁ, সে এখন কোন রকমে ৩-৪ জন তার সন্তান নিয়ে লেখাপড়া করে কোন রকমে কিন্তু জীবন ধারণ করে আছে। আমাদের কিন্তু মর্যাদার জায়গাটাও ঘাটতি আছে। কিন্তু আপনি এত বড় নিউরো মেডিসিনের হসপিটাল আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময় হয়েছে, তার যিনি প্রফেসর দিন মোহাম্মদ কিন্তু এখনো আপনি ওই যে যখন যদি আপনি র্যাঙ্কিং করেন, আপনি দেখবেন যে এয়ারপোর্টে যখন করে না জয়েন্ট সেক্রেটারির ওপরে এডিশনাল সেক্রেটারি, এটা মর্যাদার জায়গা তৈরি হয় না, সেই মর্যাদাটাকে কোন জায়গায় রাখা হয়েছে? আজকে মেডিকেল কলেজগুলো প্রিন্সিপালরা কোন মর্যাদা জায়গা আছে? অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে, সেগুলো আমরা জানি। অতএব সেই জানা আমরা সব বিষয় আমরা যখন বলবো, এখানে কথা বলে লাভ নাই। জি। না না সেই লাভ আছে, কথাগুলো, লাভ আছে, ফাঁকে এই ফাঁকে কথাগুলো এগুলিও বলা এই দরকার। কথাগুলো রশিদ মাহমুদ স্যার আমাদের ভিতরে কিন্তু যে কথাগুলো আমরা বলি শুধুমাত্র সরকারের সমালোচনা করার জন্য বলি। আমরা কাঠামোর ব্যাপারে কিন্তু সবাই সজাগ না। সরকার, আমি সেই কারণে বলছি, সরকার তো সমালোচিত হবেই, কিছু হ্যাঁ হবে। দায়িত্বটা তার। এর আগে অনেক সরকার ছিল স্যার, অনেক সরকার ছিল। এই 91 সালে 29শে এপ্রিল, যে 29শে এপ্রিল আমরা পার করে আনলাম 30 বছর আগে, প্রলয়ঙ্করে ঘূর্ণিঝড়ে বাংলাদেশে 1,38,000 লোক মারা গিয়েছিল। 1,38,000। বেগম খালেদা জিয়া পার্লামেন্টে বলেছিলেন যে যত মানুষ মারা কথা ছিল তত মানুষ মনে নাই। তখন বিদ্রোহ নেত্রী ছিলেন শেখ হাসিনা। তিনি বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী, কত লোক মারা গেলে আপনি বলবেন যে অত লোক? এরকম সরকার তো ছিল বাংলাদেশে। তা আজকের ব্যবস্থাপনায় আপনি সেই ব্যবস্থাপনার জন্য আপনি কতটুকু অবদান রাখছেন? আপনি যখন সুনামগঞ্জের হাওরে কিংবা হাওর অঞ্চলে আপনি যেখানে ধান কাটার মৌসুমে আপনি কি অন্য রাজনৈতিক সংগঠনের কোন নেতা কর্মীকে দেখেছেন? আপনার এখন বলার দরকার নেই, প্রবাস আমিন। কখনো যদি আপনি দেখে থাকেন আপনি আমাকে জানাবেন। আচ্ছা, আমরা কিন্তু এই কৃষক লীগের কর্মীরা, এই যুব লীগের কর্মীরা, এই ছাত্র লীগের কর্মীরা আপনারা তো তারা অন্য কাজটি কাউকে করেছে। রাস্তায় নামতে দেন না, তারা নামবে কিভাবে? যাই হোক, আমরা এটা বিরুদ্ধে যাচ্ছি। বিএনপি আওয়ামী লীগরা কবে রাস্তায় নামতে দিয়েছিল? আওয়ামী লীগরা কবে রাস্তায় নামতে দিয়েছিল? না, সেটাই তো। আপনি তো বলেন তার যাবে কিভাবে? গেলে তো না, মাইর খাবে, তারপরও মামলা হবে, বললাম মামলা তো, আমি হবে। শেষ করি। 29শে এপ্রিল যখন আছে ঘটনা আছে, ঘটলো, ওই ছাত্রলীগের ভিতরে অনুপ্রবেশকারীরা তো আছে। না না 29শে এপ্রিল যখন ঘটনা ঘটেছিল জি। তখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই চট্টগ্রামে যেতে দেওয়া হয়নি। জি। তিনি আচ্ছা, 32 বার বাধাপ্রাপ্ত হয়েছিলেন, জি। তারপর তিনি গিয়েছিলেন। জি, আপনার একটা আওয়ামী বিরতি লীগকে কবে আপনি নামতে দিয়েছিলেন? জি। আওয়ামী লীগ নেমেছে। এটাই। আমরা একটা এটাই বিরতি কথা। যাচ্ছি। বিরতির পর আলোচনা ফিরবো প্রিয় বাংলাদেশের বাস্তবতা নিয়ে। বাস্তবতাটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। অনেক কথা আসলে হয়তো বইয়ে পড়া যায়, বলা যায়, কিন্তু বাস্তবতা প্রয়োগ অনেক সময় করা যায় না। ডক্টর আনোয়ারুল ইকবালের কাছে আমার জানতে চাওয়া, নাইমুল ইসলাম খান বলছিলেন যে আমরা নিজেদের অতীত থেকে শিক্ষা নিয়ে এবং ভারতের কাছ থেকে শিক্ষা নিই। ভারতের কাছে শিক্ষাটা ইম্পর্টেন্ট এই কারণে যে ভারত অনেক জীবনের বিনিময়ে তারা শিখছে, আর আমরা সেই শিক্ষাটা পাশের দেশ হওয়ার কারণে অনেক কম মূল্যে নিতে পারবো হয়তো। সেই শিক্ষাটা আসলে কি এবং কি মানে কি শিক্ষা আমরা নিতে পারবো ভারতের কাছ থেকে বা আমাদের প্রথম এবং দ্বিতীয় ওয়েভ থেকে? জি, আমি বলি, ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। যে দেখেন, আমি তো প্রিপেয়ারনেস এর লোক, আমি কিন্তু প্রিপেয়ারনেসটাকেই প্রথমে আমি অগ্রাধিকার দেই, এবং প্রিভেনশন ছাড়া এই সব ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট দিয়ে আমি কুলাতে পারবো না। এখন দেখেন, ভারতের কাছ থেকে শিক্ষা একটা না নেওয়া উচিত, আবার শিক্ষা নেওয়া উচিত। ভারত এই সময় যখন তারা ইলেকশন করলো, এই ইলেকশনের শিক্ষাটা আমাদের নেওয়া উচিত না। একদম 8 ফেজে তারা ইলেকশনটা করলো, তারপরে তারা দোল দেওয়ালি সবই তারা পার্টিসিপেট করতে গিয়েই তো আজকে এই অবস্থা। তাহলে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত এইটাই, যে আমরা যেন গণজামায়াত না করি, গণসমাবেশ না করি, আপনার ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো ওইভাবে পালন না করি। এই জিনিসগুলো আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া। কিন্তু আমাদের যেটা প্রিভেনশন করার মেইন অস্ত্র, সেটা হচ্ছে দুইটা, খুব সিম্পল দুইটা। একটা হচ্ছে যে আমাদের শুধু ভারতের সাথে না, আমি বলছি যে অন্যান্য দেশের
এই যে আপনার যে ফ্লাইট আসে, ওটা আমরা অনেকবার বলেছি, যেহেতু জীবিকার ব্যাপার আছে আমরা কিন্তু বুঝেই কথাটা বলছি যে 14 দিনের কোয়ারেন্টাইন থেকে যদি আপনি নামিয়ে আনেন তাহলে আপনি বিপদে পড়বেন। প্লাস আমি মুখে কোয়ারেন্টাইন বললাম, এই যে সিলেটের উদাহরণ দেই আমি, সিলেটে যারা ডাইরেক্ট নামে তারা হোটেলে উঠে তারা আত্মীয় স্বজনের বাসায় চলে যায় ডাইরেক্টলি। তাহলে ওই যে ইমপ্লিমেন্টেশন যারা দেখবে তারা তো অন্তত পক্ষে দায়িত্বটা দেখবে। এখন যেমন কিছুক্ষণ আগে দুই বক্তার বললেন যে একটা জিনিস এখন ভালো হয়েছে, যেটা ভালো সেটা ভালো, যেমন এই যে বেনাপোল, তারপরে আখাউড়া, তারপরে আপনার দিনাজপুরের যে বর্ডার গুলো সেখানে কিন্তু সজাগ দৃষ্টি রাখা হয়েছে, উইচ ইজ ভেরি গুড। এই জিনিসটাই তো চাচ্ছি। কিন্তু আমার কিছু জিনিস যে আমাদের রশিদ স্যার বললেন, দেখেন আমি সায়েন্সের লোক, কিন্তু দাদাও উনিও যদিও এড়িয়ে যাচ্ছে, উনিও সায়েন্সের একজন লোক। সায়েন্স কিন্তু ফ্যাক্টে চলবে। আমি কিন্তু দেখছেন, আমি বারবার বলছি আমাদের একটা সাবজেক্ট আছে ফিজিওলজি, সেখানে একটা আছে অল অর নন রেসপন্স। আপনি আইদার নিবেন, আপনি বাদ দিবেন। আপনি দুইটার মাঝামাঝি, যেমন আমি বলি ক্রিকেট খেলায় যখন টস হয়, ক্রিকেটে আপনি কিন্তু আইদার ফিল্ডিং নিবেন না হলে আপনি ব্যাটিং নিবেন। আপনি ব্যাটিং বোলিং দুইটা একসাথে করবেন কিভাবে? এই ক্ষেত্রে দেখেন, এটা যেহেতু সংক্রামিত ব্যাধি, আপনি যা খুশি তাই করবেন। যারাই যে আজকে মার্কেটে যাচ্ছে, আমি বাদ দিলাম যাদের জীবিকার কথা, এগুলো বাদ দিয়ে দিলাম। যারা আজকে ঈদের কারণে মার্কেটিং এ যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে, তারা কি কোনো বন্ড দিবে যে আমরা অসুস্থ হলেও হাসপাতালে যাব না? সেইটা তারা তো শিক্ষিত মানুষ। এই যে বললাম, আমি কিন্তু দেখেন প্রধানমন্ত্রীর এই যে লাস্ট এক সপ্তাহের বক্তব্য শোনেন, সে কিন্তু আক্ষেপের সুরে বলেছেন, উনি কিন্তু 10 কোটি টাকা অনুদান দিয়েছেন, তারপরে বলেছেন যে কোন কোম্পানি তো এই পর্যন্ত আগে আসছেনি। এই যে আসছে না, কেন আসছে না? তারা তো সরকারের কাছ থেকে প্রণোদনা গুলো নিচ্ছে। আজকে গার্মেন্টস এর মালিকরা বারবার বলছে তাদের লস হচ্ছে। গতবারও একটা বড় প্রণোদনা ওনারা নিলেন, এবং তার আগে কিন্তু তারা এত বছর যে লাভ হয়েছে, হ্যাঁ, এখন তার হত্যা হয় না, তাদের লসের কোনো কারণ দেখি না। সেখান থেকেও কি কিছু অনুদান আমাদের সরকারের একটা ফান্ডের মধ্যে কি দিতে পেরেছেন? যে কারণে আমরা কেন লকডাউনটা দিতে পারলাম না? আমরা আনোয়ারুল ইকবাল ভাই, নাইম ভাই একটু আপনার কাছে একটা প্রশ্ন করতে যাচ্ছে। প্রশ্ন করতে চাই, কারণ আনোয়ারুল ইকবাল ভাই একটা কথা বলি, এই যে আমরা প্রণোদনার কথা বলি, ভাই প্রণোদনা বলতে আপনি কি বোঝেন আমি ঠিক জানি না। প্রণোদনা কিন্তু আসলে লোন দিয়েছে, এটা লোন, এটা কিন্তু সরকার দান করে নাই, স্বল্প সুদে লোন, স্বল্প সুদে লোন, আর কিচ্ছু না। আমার পয়েন্টটা প্রণোদনা না, নাইম ভাই, আমার পয়েন্টটা প্রণোদনা না। আমার পয়েন্টটা হচ্ছে যারা বড় ধনী মানুষ আছেন তারা কি আগিয়ে আসছেন? ওই পয়েন্টটা ঠিক আছে ভাই, ওই পয়েন্টটা পারফেক্ট। প্রণোদনা শব্দটা করেন আমি বুঝি না, বাদ দিলাম। কিন্তু আমি একটা উইথড্র করলাম। কিন্তু যারা ধনী শ্রেণী আছেন, আমি তো পরশুদিনের খবরের মধ্যে দেখলাম যে আমাদের নেত্রী কথাটা বলেছেন, আক্ষেপের সুরেই বলেছেন, সেইটা মেইন পয়েন্ট। ওইটা না ধরে প্রণোদনাটা ধরাটা ঠিক না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি বারবার বলছি যে আমাদের প্রিভেনশনটাই আমাদের দেশকে বেশিভাবে সংরক্ষিত করতে পারে রাদার দেন আমাদের ট্রিটমেন্ট। তো সুতরাং আমাদের যে এখন যে এই দেখেন, এই এতগুলো মানুষ এখন দেশে যাচ্ছে, দেশ থেকে আবার আসবেন, আবার আমরা যে বলছি যে আমাদের হয় নাই, ভেরি গুড, আমরা লাকি, আল্লাহ রহম করেছেন। হবে না সেই কথাটা কি বলতে পারি? সেই প্রিপারেশনটা আমি কি আমার দেশের লোক না? আমি কি চাচ্ছি যে আমার দেশে ভয়ঙ্কর একটা সুনামির মতো করোনা হোক? সেটা আমি চাচ্ছি না, কিন্তু সেইটা প্রিভেনশনের জন্য আমাদের রেডি থাকার তথ্যগুলো দিচ্ছি। সেইটা রেডি কিভাবে থাকতে পারি? আমাদের যেহেতু অত রিসোর্সেস নাই, বা আমরা যখন আমেরিকা বা বিভিন্ন দেশের, জার্মানির কথা বলি, সেটা না বলে আমি আমার দেশের কথা চিন্তা করি। আমার দেশের জায়গাটা কিন্তু খুব ছোট, কিন্তু মানুষ অনেক বেশি, পার স্কোয়ার ফিটে অনেক বেশি মানুষ থাকে। সুতরাং, এবং যেহেতু এটা সংক্রামিত ব্যাধি, আপনার হলে তো আমি আক্রান্ত হব। এই যে ভ্যাকসিনের কথা শুনলাম এতক্ষণ, কিন্তু দেখেন তো, যখন 50 বছর পর্যন্ত আপনার ভ্যাকসিনের কার্যকারিতা দিয়েছিল, তখন কিন্তু তেমন অ্যাপ্লাই মানুষই পাওয়া যাচ্ছিল না। জি, তারপরে যখন 40 করা হলো, তখন কিন্তু একটা ঢেউয়ের মতো আসলো যে অনেকে ভ্যাকসিন দিতে চাচ্ছে। তারপরে কিন্তু আর নামানো যায়নি। আমাদের ভ্যাকসিনের কার্যক্রম নিয়ে কিন্তু কোনো কথা বলছি না, ওইটা কিন্তু অনুকরণীয় মতো। কিন্তু দেখেন, আলটিমেটলি এই ভ্যাকসিনে কিন্তু মাত্র 4% লোকের ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে। এবং আপনি যদি একটা সাইকেলের মধ্যে 70% ভ্যাকসিনেশন না দেন, তাহলে আমার আপনার ভ্যাকসিন দিয়ে কোনো লাভ হবে না। সেই জিনিসটাও তো মাথায় রাখতে হবে। আপনি কি আজকে আপনি দিলেন, আমি 1 বছর পরে দিলাম, সেইটা কি হবে? হবে না।
তাহলে ভ্যাকসিনের প্রতি আমাদের অত বেশি না করে আমাদের মাস্কের উপরে মেইনলি বেশি নজর দিতে হবে। জি, ইম্পর্টেন্সটা দিতে জি, বলছি। জনাব আর আনোয়ার যেটা ইকবাল, দিতে বলছি যে আমাদের ঠিক আছে। আমাদের আরেকটা বিরতিতে যেতে হবে, অনুষ্ঠানের শেষ বিরতি। বিরতির পরে ডক্টর রশিদী মাহবুবের বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করব। আশা করি ফিরে এসে আপনাদের পাবো। ছিলাম আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ডক্টর রশিদী মাহবুব, আপনার কাছে জানতে চাওয়া, অনেক আলোচনা হয়েছে আসলে এখানে, বিজ্ঞান যেমন আছে তেমনি আবার সরকারের বাস্তবতা আছে, সব মিলিয়ে কোনোটাকে শুধু বিজ্ঞান দিয়ে চললে আসলে মানে আসলে বাস্তবতা সেটা অ্যালাউ করে না, আমরা অনেক দিনে দেখেছি। সমাজ বিজ্ঞানেরও মিলাতে হবে। এখন আসলে আপনার কাছে জানতে চাও আমাদের সামনের দিনগুলির প্ল্যান অফ অ্যাকশন কি হওয়া উচিত, মিলিয়ে একদম বিজ্ঞান সমাজ বিজ্ঞান। প্রথম আপনারা যথার্থ বলেছেন যে বিজ্ঞান ডেফিনেটলি দ্যাট ইজ এভিডেন্স, আর বিজ্ঞান একটা পারফেকশন আছে, কিন্তু রাষ্ট্র বা সরকার ওই জনপদ তারা কিন্তু তাদের ফ্রেমে চলে, সেখানে আপনার বিজ্ঞান দিয়ে সে চলে না সবসময়। তাইলে ওই বিজ্ঞান দিয়ে যদি চলতো তাহলে উন্নত বিশ্বে ওইখানে বিজ্ঞানের যে প্রয়োগটা হয়েছে আমরা কিন্তু সেটা করতে পারবো না। আমাদের নিজস্ব মডেল আমাদের দাঁড়া করার জন্য আজকে ভিয়েতনামের বলেন, সিঙ্গাপুরের বলেন, ভাই তাদের নিজস্ব মডেল তাদের সক্ষমতা দিয়ে দাঁড়াচ্ছে। আমাদের এখানে যে জায়গাটা আসছে আমরা, আর তার আগে আবার একটু বলে নিই, করোনা নিয়ে বিশ্বের যে বড় বড় বিজ্ঞানিকরা তারাও যে সব জেনে ফেলছে তা নয়, এখনো তাদের অনেক কিছু জানার বাকি আছে। সুতরাং সেই প্রেক্ষাপটে আমরা কি করতে পারি, এটা হচ্ছে আমাদের যা, আমরা যেটা হচ্ছে আমাদের পক্ষ থেকে সরকারকে উপদেশ দেওয়া, আমরা যতটুকু বুঝেছি এই কাজগুলো করলে জনস্বাস্থ্যটা ভালো থাকবে। আর তার মধ্যে একটা ন্যূনতম প্রোগ্রাম আছে। ন্যূনতম প্রোগ্রামটা এখন যেটা আসছে সেটা হচ্ছে যে যেহেতু এটা ড্রপলেট ইনফেকশন, এটা কিন্তু আপনার বায়ুবাহিত, মাস্কটা আপনাকে উপকার দিবে। সুতরাং মাস্ক ইজ এন ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেকেন্ড থিং হচ্ছে যে স্বাস্থ্যবিধিটা মেনে চলা, এটা হচ্ছে আমাদেরকে ইন্ডিভিজুয়াল, এবং এটা কিন্তু রাষ্ট্র বললেও এটা কিন্তু ব্যক্তির উপরে পড়ে যে সে এটা কতটুকু পালন করে। তারপরে সরকার এখানে ব্যক্তি প্রয়োগ দিয়ে বন্ধ করলেই তো চলবে না, সরকারকেও এটা তদারকিটার দায়িত্ব নিতে হয়। সেই জায়গাটা সরকার যেটা সচেতন ভাবে এটা যদি ইমপ্লিমেন্ট করতে চায়, সবাইকে নিয়ে এই জায়গাটা আমাদের যেতে। পাবলিক সেক্টরে অনেকগুলো জায়গা আছে, সেই জায়গাটাতে সরকার কিন্তু যথাযথভাবে অনেকগুলো কাজ করেছে, যেমন স্কুল কলেজটা বন্ধ রেখেছে। কিন্তু দেখা গেল প্রাইভেট সেক্টরে তো সে ইচ্ছা করলেই পারে না। প্রাইভেট সেক্টরে কিন্তু এটা কতগুলো ঝামেলা আছে, যেটা হচ্ছে আপনার দোকান বলেন, ইন্ডাস্ট্রি বলেন, সেখানে কিন্তু তাদের যে ইম্পোজ করতে গেলে তাদের সাথে একটা নেগোসিয়েশন লাগে। তো এইগুলো মিলে আমার কাছে ধারণা যেটা হচ্ছে, আমি বাংলাদেশ একেবারে পারফেক্ট তা বলবো না, পৃথিবীর কোনো দেশেই করোনা পারফেক্টলি করতে পারে। এখন আমাদের যে জায়গাটা যাওয়া দরকার, এখন যে একটা মাস এক দুটা হয়েছে, এরা আবার ফেরত আসবে। ফেরত আসার পরে আমাদের কিন্তু এটার জন্য কিছু খেসারত দিতেই হবে। এবং আমরা মনে করি যতদিন পর্যন্ত করোনা বাংলাদেশ থেকে আমরা ইরিডিকেট করতে পারবো কিনা জানি না, অন্তত কন্ট্রোলে না আনতে পারবো, স্বাস্থ্যবিধিটাকে এক্সিকিউশন করার একটা ইম্পর্টেন্ট সেক্টর হিসাবে রাখতে হবে। এবং এট দি সেম টাইম আমাদের বিজ্ঞান ভিত্তিক যে চর্চাটা আছে সেটারও এটাকে সামনে আগায় নিয়ে কত লেস কস্টলি আমরা এটা করতে পারি সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। লাস্টলি যেটা দেখা যাচ্ছে, ভ্যাকসিন ইজ এন ইম্পর্টেন্ট থিং। সেই ভ্যাকসিনটা কিন্তু আমাদের প্রকিউরমেন্টের, এখানে রাইটলি বলা হয়েছে সরকারের ভ্যাকসিনের প্রকিউরমেন্টের একটা প্রথম সমস্যা ছিল যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সার্টিফাইড হতে হবে। একমাত্র ওই আমরা যেটা নিচ্ছি কোভেক যেটা, সেটি একমাত্র তখন ছিল। তখন চায়না আসছে, রাশিয়ান আসছে, তারা আসছে, কিন্তু আমাদের সংশয় ছিল। সংশয়ের যেহেতু ছিল আমরা কিন্তু তখন পারিনি। আর এখন তো এটা আমি আবার বলবো, বড় হুজুররা তারা তো এটা একটা সিন্ডিকেট করে ফেলছে। দুর্বৃত্তায়িত খালি আপনার দেশে হয় না, গ্লোবালিও দুর্বৃত্তায়িত হয়ে গেছে। এখন আমরা এটা কিভাবে পেতে পারি সেটার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করে যে পর্যন্ত আমরা ভ্যাকসিনেটেড না করতে পারি আমরা কিন্তু ওই ডেঞ্জার জোনেই থাকবো। এবং আমি মনে করি বাংলাদেশের অ্যাচিভমেন্ট তত খারাপ না। 16 কোটি একটা দেশের লোক
এই জায়গাতে যে এখনো দাঁড়ায় আছে, এটা আমাদের অক্ষমতা না, আমরা মনে করি আমাদের সক্ষমতারই পরিচয় দেয়। এবং আমরা ভবিষ্যতেও দেখতে চাই বাংলাদেশ যদি এইভাবেও গিয়েও এটাকে মিনিমাইজ করতে পারে, বাংলাদেশ ধন্যবাদ পাওয়ার যোগ্য। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনি যেখানে শেষ করলেন আমরাও তেমন আশাবাদ করে রাখতে চাই যে বাংলাদেশ এই করোনা মোকাবেলায় সক্ষমতা এখন পর্যন্ত যে দেখিয়েছে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তবে সাধারণ মানুষ হিসেবে আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, জনসমাগম এড়িয়ে চলা, এই বেসিক নিয়মগুলো মেনে চলতে হবে। না হলে যখন পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আসলে সরকারকে সবসময় দোষ দিয়ে আমরা নিজেরা পার পাবো না। তখন আসলে অসুস্থতা যখন আমাকে ধরবে তখন আমি সরকারকে দোষ দিয়ে পার পাবো না হয়তো। ফলে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধিরা মেনে চলতে হবে। ভালো থাকবেন সবাই।